ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ২৫। ভোরের আলো তখনও কুয়াশার চাদর সরাতে পারেনি। প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউগুলো যখন দ্বীপে আছড়ে পড়ছিল, ঠিক তখনই দিগন্ত চিরে দেখা দিল ৭টি বিশালাকার যুদ্ধজাহাজ। সেই বহরের অগ্রভাগে থাকা প্রধান জাহাজটি যখন কূলে এসে ভিড়ল, দ্বীপের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। মেলস্ট্রম তানভিকে নিয়ে সৈকতের বালুকা ভূমিতে এসে দাঁড়ালো। তার পরনে কালো ট্রেন্সকোট, ঠোঁটের কোণে এক পৈশাসিক জয়ের হাসি। তানভীর পরনে একটি ধবধবে সাদা গাউন যা ভোরের বাতাসে উড়ছে, কিন্তু তার চেহারাটা ফ্যাকাশে নিষ্প্রাণ। মেলস্ট্রম তার পাশে এসে নিচু স্বরে ফিসফিস করে উঠল, অভিনয়টা যেন নিখুঁত হয় সোল ফ্রেম। মনে রেখো, তোমার চোখের এক ফোঁটা জল জাভেনের বুকের মাঝখানে আমার স্নাইপারের বুলেট ডেকে আনবে। ও যে ঘাড় খুবলে তোমার নাম লিখেছে, আমি সেই নামটা রক্ত দিয়ে ধুয়ে দেব। তুমি চাও তো ও বেঁচে ফিরুক, তবে আজ ওকে এমনভাবে মারো যেন আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে। তানভি কোনো উত্তর দিল না। তার দৃষ্টি স্থির হয়ে আছে সমুদ্রের নীল জলরাশির দিকে, যেখানে জাভিয়ানের বিশাল যুদ্ধজাহাজটি ভিড়ছে। হঠাৎ জাহাজের সাইরেন বেজে উঠল। কুয়াশার চাদর ভেদ করে সমুদ্রের বুক চিরে এগিয়ে আসলো এক বিশাল বহর। জাভিয়ানের কমান্ডোদের নিয়ে ৭টি যুদ্ধজাহাজ মেইলস্টোমের সাম্রাজ্য ঘিরে ফেলেছে। কিন্তু সবচেয়ে সামনের বড় জাহাজটির ডেকে যে মানুষটি দাঁড়িয়ে আছে তাকে দেখলে আজ চেনা বড় দায়। জাহাজ থেকে নেমে এলো এক দীর্ঘদেহী ছায়া। কিন্তু এ কোন জাভিয়ান? মেক্সিকোর সেই শৌখিন পরিপাটি ব্যক্তি আজ এক বিধ্বস্ত ধ্বংসস্তূপ। চোখের নিচে রাতের পর রাত না ঘুমানোর কালচে দাগ, শেভ না করা মুখ জুড়ে খসখসে দাড়ির রেখা, আর ফ্যাকাশে ঠোঁটের ওপর অবিন্যস্ত রোম। তার সাদা শার্টের বোতাম খোলা, বুকের কাছে ধুলোবালি মাখা। কিন্তু সবচেয়ে বীভৎস দেখাচ্ছিল তার ঘাড়ের সেই ক্ষতটা, যেখানে রক্তের অক্ষরে খোদাই করা তানবি নামটা আজও দগদগে লাল হয়ে জ্বলছে। সৈকতের বালুর উপর মেলস্টোম দাঁড়িয়ে আছে, তার এক হাত তানবির হাত শক্ত করে ধরা। দূর থেকে জাহাজের ডেক থেকে জাভেনের চোখে পড়ল সেই দীর্ঘ পরিচিত চুল। সমুদ্রের বাতাসে উঠছে তানবির রেশমি চুলগুলো। জাহাজ তটে ভিড়তেই জাভিয়ান পাগলের মতো বালিতে লাফিয়ে নামলো। তার পায়ে কোনো জুতো নেই, এলোমেলো চুলে বালু উঠছে। জাভিয়ান বালিতে পা রেখে স্তব্ধ হয়ে গেল। সামনেই তার সেই আকাঙ্ক্ষিত জিনিয়া, যাকে না পেয়ে সে গত কয়েকদিন সিলিকনের মূর্তিকে জড়িয়ে ধরে পাগল হয়ে দিন কাটিয়েছে। সেই তানবি আজ তার চোখের সামনে। জাভিয়ানের দৃষ্টিতে এক অদ্ভুত ঘোর। সে যেন বিশ্বাসই করতে পারছে না এটা বাস্তব। হারাতে হারাতে ফিরে পাওয়ার সেই তীব্র যন্ত্রণা আর আনন্দ তার চোখের কোণে চকচক করে উঠল। জাভিয়ান ফিসফিস করে রুদ্ধশ্বাসে বলল, জিনিয়া, তুমি তুমি সত্যি এখানে আছো আমার সামনে দাঁড়িয়ে? জাভিয়ান তানবীর ঠিক ২ হাত দূরত্বে এসে দাঁড়ালো। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার প্রিয় মুখটার দিকে, যাকে হারানোর শোকে সে নিজেকে তিল তিল করে শেষ করেছে। আজ তাকে ফিরে পেয়ে জাভিয়ান যেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। তার হাত দুটো কাঁপছে। সে একবার হাত বাড়িয়ে তানবীর গাল ছুঁতে চাইল, কিন্তু মেইলস্টোমের উপস্থিতিতে আবার হাত গুটিয়ে নিল। জাভিয়ানকে এই হালে দেখে তানবীর হৃৎপিণ্ডটা যেন কেউ ছিঁড়ে ফেলল। যে মানুষটা সবসময় নিজের আভিজাত্য নিয়ে থাকতো, সে আজ স্রেফ একটা কাঙালের মতো তার সামনে দাঁড়িয়ে। তানবীর খুব ইচ্ছে করছিল মেইলস্টোমকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে জাভিয়ানের ওই রক্তাক্ত ঘাড়ে নিজের হাত রাখতে, কিন্তু তখনই তার চোখে পড়ল পাহাড়ের চূড়ায় থাকা সেই লুকায়িত স্নাইপারদের লাল লেজার ডট, যা জাভিয়ানের কপাল বরাবর স্থির হয়ে আছে। ইচ্ছে করছিল বলতে, তুমি এসে গেছো জাভিয়ান, এই তো আমি তোমার কাছেই, আর তোমাকে নিজেকে কষ্ট দিতে হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তানবীর নজর গেল পাহাড়ের চূড়ায় থাকা ওয়াচ টাওয়ারের দিকে, যেখানে মেইলস্টোমের স্নাইপাররা তাদের রাইফেলের লাল লেজার ডট জাভেনের কপাল আর বুক বরাবর স্থির করে রেখেছে। সামান্যতম আবেগ দেখালেই জাভেনের শরীরটা বুলেটে ঝাঁঝরা হয়ে যাবে। মেইলস্টোম এক পৈশাচিক হাসি এসে তানবীর হাত আরও শক্ত করে ধরে বলল, কি হলো জাভিয়ান, নিজের স্ত্রীকে চিনতে পারছিস না? নাকি মূর্তির সাথে প্রেম করতে করতে জ্যান্ত মানুষকে ভুলে গেছিস? দেখ তো তানবি আজ আমার বাহুবন্দি। ও তোর ওই বিধ্বস্ত পাগল চেহারাটা দেখে খুব ভয় পেয়েছে। জাভিয়ান মেইলস্টোমের কথা শুনছে না। তার চোখ শুধু তানবির চোখের গভীরতা মাপছে। সে ভাবছে তানবি হয়তো এখনই তাকে জড়িয়ে ধরবে, কিন্তু তানবির মুখ তখন পাথরের মতো শক্ত। সে নিজের সবটুকু ভালোবাসা বিসর্জন দিয়ে জাভিয়ানকে বাঁচানোর জন্য মেইলস্টোমের শেখানো সেই বিষাক্ত নাটক শুরু করার প্রস্তুতি নিল। তানবি নিজের সর্বশক্তি দিয়ে নিজের ভেতরকার হাহাকার চেপে ধরল। সে জাভিয়ানের দিকে অত্যন্ত শীতল আর নির্দয় দৃষ্টিতে তাকালো। তানভি অত্যন্ত নির্দয় আর শীতল গলায় বলল,
কেন এসেছেন এখানে? কে আপনাকে আসতে বলেছে এই বিধ্বস্ত পাগল বেশে? জাভিয়ান চমকে উঠল। তার চোখে সেই আনন্দ মুহূর্তে এক গভীর হতাশায় রূপান্তরিত হলো। জাভিয়ান থমকে দাঁড়ালো। তার ডিলিউশনাল মস্তিষ্ক এই বরফ শীতল কণ্ঠ শোনার জন্য প্রস্তুত ছিল না। সে টলমলে গলায় অস্ফুট স্বরে বলল, জিনিয়া, আমি তো তোমাকে বাঁচাতে। তানভি তখন বলে উঠল, বাঁচাতে? নিজেকে দেখুন একবার আয়নায়। আপনি একটা বদ্ধ উন্মাদ। একটা প্লাস্টিকের পুতুলকে আপনি আমি ভেবে আদর করছেন। আপনি কি ভেবেছেন আমি আপনার ওই নোংরা চরিত্রের কথা জানি না? ৯৮ জন মেয়ের সাথে রাত কাটানো এক পিশাচের সাথে আমি ফিরবো? কখনো না। জাভিয়ানের সারা পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখের মণি কাঁপছে। তানভি থামল না, বিষ ঢালার মতো করে বলে চলল, আমি এখানে স্বেচ্ছায় আছি জাভিয়ান। আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আমাকে রানী বানিয়ে রেখেছে। উনি আপনার মতো উন্মাদ নয়, ওনার মধ্যে আভিজাত্য আছে। আমি ওনাকে পছন্দ করি। আমি আপনার ওই বীভৎস চেহারা আর ওই রক্তাক্ত নামটা ঘৃণা করছি। দয়া করে চলে যান এখান থেকে, আমাকে শান্তিতে থাকতে দিন। জ্যাভলিন স্তব্ধ হয়ে গেল। তার ঘাড়ের ক্ষতটা দপদপ করে জ্বলছে, কিন্তু বুকের ভেতরের ক্ষতটা যেন তার চেয়েও হাজার গুণ বেশি গভীর। সে বড় বড় চোখ করে তানভীর দিকে তাকিয়ে রইল। জ্যাভলিন ফিসফিস করে বলল, তুমি আমাকে ঘৃণা করো জিনিয়া? মেইলস্ট্রম এক পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল। শুনলি তো জাভিয়ান, জ্যান্ত তানভি এখন আমার। তুই তো ওই প্লাস্টিকের পুতুলের কাছে মেক্সিকোতে ফিরে যা। ওটাই তোর যোগ্য সঙ্গী। সৈকতে তপ্ত বালির ওপর টান টান উত্তেজনা। মেলস্ট্রম যখন এক পৈশাচিক উল্লাসে তানভীর কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল, ঠিক সেই মুহূর্তেই জাভিয়ানের ভেতরে সুপ্ত আগ্নেয়গিরিটা ফেটে পড়ল। তানভীর মুখে বলা সেই বিষাক্ত কথাগুলো জাভিয়ানের কান পর্যন্ত পৌঁছালেও তার মস্তিষ্ক তা গ্রহণ করেনি। তার জিন্নিয়াকে অন্যকে স্পর্শ করবে এটা জাভিয়ানের ডিএনএতে নেই। মেলস্ট্রমের হাতের আঙ্গুল তানভীর কোমর স্পর্শ করা মাত্রই জাভিয়ান এক অমানসিক ক্ষিপ্রতায় এগিয়ে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই জাভিয়ান তার শার্টের আস্তিনে লুকিয়ে রাখা একটি ধারালো স্টিলের ছুরি বের করে মেলস্ট্রমের কবজিতে গেঁথে দিল। জাভিয়ান এক ভয়ঙ্কর গুমড়ে ওঠা স্বরে বলল, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে ছোঁয়ার? এই হাত দিয়ে ওকে ছুঁয়েছিস না, আজ এই হাতটাই তোর শরীর থেকে আলাদা করব। মেলস্ট্রম যন্ত্রণায় চিৎকার করে উঠল। জাভিয়ান থামল না। সে মেলস্ট্রমের কলার ধরে এক ঝটকায় তাকে তানভীর থেকে দূরে সরিয়ে দিল এবং সজোরে এক লাথি মারল মেলস্ট্রমের বুকে। তারপর বলল, তানভি কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোর নোংরা হাত ওর গায়ে লাগবে এটা দেখার জন্য জাভিয়ান অ্যামেলিও চৌধুরী বেঁচে নেই। মেলস্ট্রম বালিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কোকাতে কোকাতে চিৎকার করে আদেশ দিল, ফায়ার! ওদের সবাইকে শেষ করে দাও। মেলস্ট্রমের আদেশের সাথে সাথেই পাহাড়ের ওপর থেকে স্নাইপাররা গুলি শুরু করলো। কিন্তু জাভিয়ান আগে থেকেই তৈরি ছিল। তার রণতরীগুলো থেকে কমান্ডোরা দ্রুত গতিতে বোর্ড নিয়ে সৈকতে আছড়ে পড়ল। ব্ল্যাক স্কোয়ার তাদের স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে মেলস্ট্রমের রক্ষীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কুয়াশাচ্ছন্ন ভোরের আকাশ তখন বারুদের দোহায় অন্ধকার। জাভিয়ান মেলস্ট্রমের উপর চড়া হলো। দুজনের মধ্যে শুরু হলো এক মল্লযুদ্ধ। জাভিয়ান তার হাতে সেই রক্তাক্ত ছুরি দিয়ে মেলস্ট্রমের কাঁধে আঘাত করলো, আর মেলস্ট্রম তার পকেট থেকে ড্র্যাগার বের করে জাভিয়ানের দিকে চালালো। জাভিয়ান তখন বলল, তুই ভেবেছিস ও ঘৃণা করলে আমি ওকে তোর কাছে রেখে চলে যাব? ও আমার জীবন, ও আমার উন্মাদনা। ওকে আমি নরক থেকে ছিনিয়ে আনবো। চারপাশে লাশের স্তূপ জমছে। জাভিয়ানের লোকেরা মেলস্ট্রমে দুর্ভেদ্য স্নাইপার পোস্টগুলো গ্রানেড মেরে উড়িয়ে দিচ্ছে। বালির ওপর দিয়ে বয়ে যাচ্ছে রক্তের নদী। তানভি তখন মাঝখানে দাঁড়িয়ে পাথর হয়ে গেছে। সে দেখল জাভিয়ান উন্মাদের মতো মেলস্ট্রমকে মারছে। জাভিয়ানের ঘাড়ের ক্ষতটা থেকে রক্ত চুইয়ে তার সাদা শার্ট ভিজে যাচ্ছে, কিন্তু জাভিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। তানভি চিৎকার করে বলল, জাভিয়ান থামুন, আপনি মরে যাবেন, প্লিজ ফিরে যান। জাভিয়ান মেলস্ট্রমের গলা চেপে ধরে বালিতে আছাড় মারল। তার মুখটা তানভীর দিকে ফেরালো। তার চোখে তখন এক আদিম প্রেম আর জেদ। মরে আমি তখনই গেছি জিনিয়া, যখন তুমি বলেছিলে তুমি আমাকে ঘৃণা করো। কিন্তু এই শয়তানের কবলে তোমাকে রেখে আমি যমরাজকেও আমার আত্মা দেব না। মেলস্ট্রমের ব্যাকআপ ফোর্স তখন ভেতর থেকে বেরিয়ে আসছিল। পুরো সৈকত তখন এক জীবন্ত শ্মশান। রায়হান তার দলবল নিয়ে জাভিয়ানকে কভার দেওয়ার জন্য গোলার বৃষ্টি বইয়ে দিচ্ছে। রণক্ষেত্র তখন এক বীভৎস শ্মশান। বাতাসে বারুদের কটু গন্ধ আর চারিদিকে লুটিয়ে থাকা লাশের স্তূপের মাঝে জাভিয়ান দাঁড়িয়ে আছে এক রক্তাক্ত দানবের মতো। মেলস্ট্রমের ওপর চূড়ান্ত আঘাত হানার জন্য সে যখন পিস্তলটা উঁচিয়ে ধরল, ঠিক তখনই এক ঝড়ের বেগে তানভি মাঝখানে এসে দাঁড়ালো। মেলস্ট্রমকে আড়াল করে সে সজোরে জাভিয়ানের রক্তাক্ত বুকে এক ধাক্কা মারল।
জাভিয়ান প্রত্যাশা করেনি তার জিনিয়া তাকে এভাবে সরিয়ে দেবে। সে টলতে টলতে কয়েক কদম পিছিয়ে গেল, তার চোখে অসীম বিস্ময় আর গভীর হাহাকার। তানভি চিৎকার করে, চোখে জল কিন্তু কণ্ঠে বজ্রের কঠোরতা নিয়ে বলল, থামুন জাভিয়ান, অনেক হয়েছে। আর না, আপনি কি ভাবছেন আপনি এখানে এসে রক্তারক্তি করলে কি আমি আপনার সাথে হাসি মুখে চলে যাব? জাভিয়ান হাঁপাচ্ছিল, তার ঘাড়ে সেই ক্ষত থেকে তাজা রক্ত গড়িয়ে সাদা শার্টের বুক ভিজে গেছে। সে অস্ফুট স্বরে কাপা গলায় বলল, জিনিয়া, আমি তো আমি তো তোমাকে নিতে এসেছি। দেখছো না এই শয়তানটা তোমাকে জ্যান্ত কবর দিয়ে রেখেছে এখানে? তানভি কঠোর গলায় বলল, কেউ আমাকে বন্দি করেনি। যেদিন আপনি আমাকে এয়ারপোর্টে রেখে চলে গিয়েছিলেন, যেদিন আপনার চোখে আমি দেখেছি আমাদের সব সম্পর্ক শেষ, ঠিক সেই মুহূর্তে আমার উপর আপনার সব অধিকার শেষ হয়ে গেছে। আপনি কে আমাকে উদ্ধার করার? আমি আপনার কেনা কোনো সম্পত্তি নই যে আপনি যখন খুশি আমাকে খাঁচায় ভরবেন আর যখন খুশি মুক্ত করবেন। জ্যাভেন পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল, তার হাতের পিস্তলটা ধীরে ধীরে নিচু হয়ে ঝুলে পড়ল। চারপাশের লড়াই তখন থমকে গেছে। তানভি আবারও বলল, আমার নিজস্ব স্বাধীনতা আছে জাভিয়ান। আমি একজন রক্ত মাংসের মানুষ। আপনার বানানো কোনো সিলিকন মূর্তি নই যে আপনার হুকুম মতো চলবো। আমি সেই স্বাধীনতা থেকে আজ আপনাকে বলছি, চলে যান এখান থেকে। আমি আপনার সাথে ফিরবো না। আমি এই দ্বীপে ওনার সাথেই থাকবো, কারণ অন্তত উনি আমাকে আপনার মতো মানসিক যন্ত্রণায় নরকে ফেলে দেয়নি। পুরো সৈকতে তখন কবরের নিস্তব্ধতা। জাভিয়ানের ব্ল্যাক স্কোয়াড আর মেলস্টোমের রক্ষীরাও বন্দুক নামিয়ে ফেলেছে। জাভিয়ান অবিশ্বাসের দৃষ্টিতে তানভীর দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক নিতে পারছে না যে যার জন্য সে নিজের শরীর আর বিবেক বিসর্জন দিয়েছে, সেই জিনিয়া আজ থেকে এভাবে প্রত্যাখ্যান করছে। জাভিয়ান ভাঙা গলায়, তুমি তুমি সত্যি বলছো জিনিয়া? এই ঘৃণাকে সত্যি? তানভীর বুকের ভেতর জ্বলতে থাকা আগ্নেয়গিরি চেপে রেখে বলল, হ্যাঁ সত্যি। আপনার এই বিভৎস চেহারা, এই পাগলামি, এগুলো দেখে আমার ভালোবাসা জাগে না জাভিয়ান, আমার ঘৃণা জাগে। আপনি এখন স্রেফ একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। যান এখান থেকে, আমার জীবন থেকে চিরতরে মুছে যান। তানভি জানতো মেলস্ট্রোপের স্নাইপাররা তখনও পাহাড়ের আড়াল থেকে জাভিয়ানের কপাল বরাবর লাল ডট স্থির করে রেখেছে। সে যদি এখন জাভিয়ানকে না তাড়ায় তবে মেলস্ট্রোম ওকে সেখানেই শেষ করে দেবে। জাভিয়ানের জীবন বাঁচাতে তানভি আজ নিজের আত্মাকেই মিথ্যের জালে বলি দিল। জাভিয়ান দীর্ঘ সময় তানভির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ এক উন্মাদ হাসি হেসে উঠল সে। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক নিঃস্ব মানুষের শেষ বিলাপ। সে ধীরে ধীরে পিছু হটতে লাগলো তার বোটের দিকে। ঠিক আছে জিনিয়া, অধিকার যখন শেষ, তখন এই জাভিয়ানও শেষ। তবে মনে রেখো, আমি ফিরে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমাকে ভালোবেসে নয়। তোমাকে তোমার এই মিথ্যে স্বাধীনতার নরকে ছেড়ে দিয়ে যাচ্ছি। জাভিয়ান তার পিস্তলটা বালির উপর আছড়ে ফেলে দিল। টলতে টলতে সে বোটের দিকে এগিয়ে গেল। রায়হান দৌড়ে এসে তাকে ধরতে চাইলে জাভিয়ান তাকে এক ঝটকায় সরিয়ে দিল। মেলস্ট্রম মাটি থেকে উঠে দাঁড়িয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে এক পৈশাসিক জয়ের হাসি হাসল। সে জানতো তানভীর জাভিয়ানকে স্রেফ তাড়িয়ে দেয়নি, বরং তাকে মানসিকভাবে হত্যা করে এক জীবন্ত লাশে পরিণত করেছে। সমুদ্রের বুক চিরে জাভিয়ানের বিশালাকার যুদ্ধজাহাজটি যখন দ্বীপের উপকূল ছেড়ে অনেকখানি দূরে চলে এলো, তখন হঠাৎ আকাশের নিস্তব্ধতা ভেঙে একটি হেলিকপ্টারের প্রচণ্ড গুঞ্জন শোনা গেল। মাঝ আকাশে জাহাজ থামানো হলো। জাভিয়ান ধীর পায়ে জাহাজের ডেক থেকে হেলিকপ্টারে গিয়ে উঠল। তার শরীরে সেই ধুলোবালি মাখা রক্তাক্ত শার্ট, চোখের নিচে অনিদ্রার কালো দাগ, আর ঘাড়ের সেই তানবির ক্ষতটা রোদে দগদগে লাল হয়ে জ্বলছে। হেলিকপ্টারটি যখন উচ্চতা বাড়ালো, জাভিয়ান জানালার কাছ দিয়ে নিচে তাকিয়ে রইল। সমুদ্রের সৈকতে একটি বিন্দুর মতো তানভীকে দেখা যাচ্ছে, যাকে মেলস্টোম বিজয়ী বেশে টেনে নিয়ে যাচ্ছে নিজের প্রাসাদের দিকে। ঠিক তখনই এক বিকট শব্দে পুরো সমুদ্র এলাকা কেঁপে উঠল। নিচ থেকে আগুনের এক বিশাল কুণ্ডলী আকাশে আছড়ে পড়ল। জাভিয়ানের সেই বিশাল যুদ্ধজাহাজটি মুহূর্তের মধ্যে খণ্ডবিখণ্ড হয়ে সমুদ্রের গর্ভে তলিয়ে যেতে লাগলো। রায়হান হেলিকপ্টারের ভেতরে বসে আঁতকে উঠল। সে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলল, স্যার, আমাদের জাহাজ ব্লাস্ট হয়েছে। মেলস্ট্রম ওই শয়তানটা জাহাজে বোমা ফিট করেছিল। ও আপনাকে মেরেই ফেলার জন্য এত বড় কারসাজি করলো শেষমেশ। জাভিয়ান কোনো বিচলিত হলো না। সে অত্যন্ত শান্ত গলায় ললাটের ঘাম মুছে বলল, আই নিউ ইট। রায়হান নিস্তব্ধ হয়ে জাভিয়ানের দিকে তাকালো। জানতেন মানে? কিভাবে সম্ভব স্যার? জাভিয়ান তার সেই শীতল তীক্ষ্ণ চোখের দৃষ্টি সমুদ্রের দিকে নিবদ্ধ রেখে বলল, মেলস্টোম যদি দাবার এক গুটি চালে তবে আমি দুই পদক্ষেপ এগিয়ে থাকি রায়হান।
ও ইচ্ছে করলে আমাকে সৈকতে স্নাইপার দিয়ে মেরে ফেলতে পারতো, কিন্তু ও তা করেনি। কারণ ওই চেয়েছিল তানভি যেন নিজ হাতে আমাকে মানসিকভাবে হত্যা করে। ওই চেয়েছিল আমার পরাজয়টা যেন আমার ভালোবাসার মানুষের হাত দিয়েই হয়। আর যখন লড়াই চলছিল তখনই ওর লোকেরা জাহাজের নিচে হাই পাওয়ার্ড অর্ডিএক্স থার্বোবারিক বোমা ফিট করে এসেছিল। ও ভেবেছে আমি জাহাজে পড়ে ছাই হয়ে যাব। রায়হান হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সে করুণ স্বরে বলল, কিন্তু স্যার, মিস গজদন্তনী এটা কি করলো? আপনি যার জন্য নিজের শরীর শেষ করলেন, যার জন্য মূর্তি কিনে পাগল হয়ে রইলেন, সে আপনাকে সবার সামনে ওভাবে অপমান করলো। সে বলল সে আপনাকে ঘৃণা করে। জাভিয়ান হঠাৎ এক রহস্যময় কুড়ো হাসি হাসলো। সে হাসিতে কোনো কষ্ট নেই, বরং আছে এক অদ্ভুত তৃপ্তি। ও কিছুই করেনি রায়হান, ও হচ্ছে আমার সে অপদার্থ বউ। বড্ড বোকা আর বড্ড সরল, আর এই কারণেই সবাই ওকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চায়। ও ভেবেছে মেইলস্টোমের কথা মতো আমাকে ওসব জঘন্য কথা বললে আমি বিশ্বাস করে চলে যাব এবং আমার জীবন বেঁচে যাবে। আমায় বাঁচাতে চেয়েছিল রায়হান। রায়হান অবাক হয়ে বলল, মানে আপনি ওর কথা বিশ্বাস করেননি? জাভান হেলিকপ্টারের জানলা দিয়ে নিচে মেইলস্টোমের সুরক্ষিত প্রাসাদের দিকে ইশারা করলো। ওর বলা প্রত্যেকটি শব্দের টোন আমি বুঝতে পারি রায়হান। ওর চোখের ভাষা পড়তে আমার এক সেকেন্ডও লাগে না। ওর মুখ ঘৃণা ঝরিয়েছে ঠিকই, কিন্তু ওর চোখের প্রতিটি অশ্রুবিন্দু আমাকে মিনতি করছিল যেন আমি এখান থেকে চলে যাই। ও আমায় ভালোবেসেই আজ সবার সামনে আমাকে তাড়িয়ে দিয়েছে। বোকা মেয়েটা জানেই না ওর চেয়েও আমি ওকে অনেক বেশি চিনি। জাভিনের চোখে তখন এক ধ্বংসাত্মক রূপ ফুটে উঠল। সে তার ঘাড়ের সেই ক্ষততে হাত দিয়ে জোরে একবার ঘষা দিল। মেলস্টোম ভেবেছে ও জিতে গেছে। ও তানভীকে দিয়ে আমাকে আঘাত দিয়ে আমার শেষ চিহ্নটুকু মুছে দিয়েছে। না, আজ তানভীর ওই মিথ্যে ঘৃণা আমাকে আরো ভয়ঙ্কর করে তুলল। এখন আমার হারাবার আর কিছুই নেই। মেলস্টোম এবার দেখবে, যখন জাভেন অ্যামেলিও চৌধুরীর ডিলিউশন আর রিয়ালিটি এক হয়ে যায়, তখন পৃথিবী কতটা রক্তাক্ত হয়। আমরা ফিরব রায়হান, তবে এবার জাভিয়ান হয়ে নয়, মেলস্টোমের আজরাইল হয়ে। প্রাসাদের বিশাল হলরুমে তখন এক থমথমে নীরবতা। মেলস্ট্রম হাতের ট্যাবলেটটা সজোরে দেওয়ালে ছুঁড়ে মারল। স্ক্রিনটা চুরমার হয়ে দপদপ করে নিভে গেল, কিন্তু জাভেনের বেঁচে থাকার সেই দুঃসংবাদ মেলস্ট্রমের মাথায় হাতুড়ির মতো পিটছে। জাহাজের ধ্বংসস্তূপ থেকে আকাশপথে জাভেনের এই পলায়ন প্রমাণ করে দিয়েছে যে জাভেন অ্যামিলো চৌধুরীকে ধ্বংস করা যতটা সহজ ভাবা হয়েছিল, সে তার চেয়েও হাজার গুণ বেশি দুর্ধর্ষ। ভ্যালেরিয়া দরজার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার চোখের জল এখন শুকিয়ে আগুনের স্ফুলিঙ্গ হয়ে উঠেছে। সে যখন শুনল মেলস্টোম জাভিয়ানের জাহাজে পারমাণবিক বোমা ফিট করেছিল, তখন তার ভাইয়ের প্রতি শেষ অবশিষ্ট মায়াটাও কর্পূরের মতো উড়ে গেল। মেলস্টোম উন্মত্তের মতো অস্থির পায়চারি করতে করতে বলল, কিভাবে পারলো ও? শয়তানটা কি যমরাজের সাথে চুক্তি করে এসেছে? ভ্যালেরিয়া, তুমি কি বুঝতে পারছো? ও এখন এক আহত বাঘের চেয়েও বেশি বিপজ্জনক। ভ্যালেরিয়া গর্জন করে বলল, তুমি কি জানো? আর তুমি জাভিয়ানকে ওভাবে মারতে চেয়েছিলে? তুমি জানতে আমি ওকে কতটা ভালোবাসি। তুমি শুধু ওকে দ্বীপ থেকে তাড়াতে চাওনি, তুমি চেয়েছিলে ও যেন সমুদ্রের মাঝখানে পুরো ছাই হয়ে যায়। মেলস্ট্রম বিরক্ত হয়ে বলল, ভ্যালেরিয়া, নিজের সেন্স ঠিক করো। ও বেঁচে আছে মানে আমাদের সবার বিপদ। ও ফিরে আসবে আবারও। ভ্যালেরিয়া কোনো উত্তর দিল না। সে কোনো চিৎকার করলো না, আগের মতো তর্কেও জড়ালো না। তার এই আকস্মিক নিস্তব্ধতা যেন হাহাকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। সে স্থির দৃষ্টিতে জানালার ওপাশে থাকা উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সে জানল মেইলস্ট্রম আজ শুধু জাভিয়ানকে মারতে চায়নি, সে জাভিয়ানের প্রতি ভ্যালেরিয়ার যেটুকু দুর্বলতা ছিল তাকে অপমান করেছে। মেইলস্টোম ভেবেছিল জাভিয়ানকে নিঃশেষ করলে তানভি হবে তার, আর ভ্যালেরিয়া শান্ত হবে, কিন্তু সে এক মস্ত বড় ভুল করে ফেলেছে। ভ্যালেরিয়া মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করল। তার দৃষ্টি তখন প্রাসাদের ওই ঘরের দিকে যেখানে তানভীকে বন্দি করে রাখা হয়েছে। সে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, ব্রো, তুমি ভেবেছিলে জাভিয়ানকে মেরে তুমি জিতবে, কিন্তু তুমি জাভিয়ানকে মারতে পারোনি, উল্টো আমার ভেতরের বোনটাকে আজ মেরে ফেলেছো। তুমি যদি আমার ভালোবাসাকে এভাবে আগুনে পোড়াতে পারো, তবে আমিও তোমার অহংকার এই দ্বীপ থেকে মুছে দেব। জাভিয়ান ফিরে আসবে কিনা আমি জানি না, কিন্তু জাভিয়ানের তানভীকে আমি এখান থেকে বের করেই ছাড়বো। যে তানভীকে তুমি ক্ষমতার অস্ত্র হিসেবে ব্যবহার করছো, সেই তানভী হবে তোমার পতনের কারণ। ভ্যালেরিয়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে কোনো কথা না বলে ধীর পায়ে হলরুম থেকে বেরিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত শান্ত অথচ ধীর। সে এখন আর মেইলস্টোমের অনুগত বোন নয়, সে এখন এক আহত হৃদয়ের বিশ্বাসঘাতক, যে তার নিজের ভাইয়ের সাজানো বাগান তছনছ করে দেওয়ার শপথ নিয়েছে।
অন্যদিকে তানভি তখন নিজের ঘরের মেঝেতে পা গুটিয়ে বসে জানালার কাছ দিয়ে দিগন্তের ওই ধোয়ার কুণ্ডলী দেখছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে জানে না জাভিয়ান এখন আকাশে, কিন্তু সে এক অদ্ভুত টান অনুভব করছে। তার মনে হচ্ছে জাভিয়ান তাকে এই অন্ধকারে একা রেখে কোথাও যেতে পারে না। প্রাসাদের করিডোর দিয়ে ভ্যালেরিয়া যখন হেঁটে যাচ্ছিল, তার মুখে তখন এক বিষাক্ত হাসি। সে জানে জাভিয়ান যখন ফিরবে তখন সে একা আসবে না। আর সেই দিন ভ্যালেরিয়া নিজের প্রাসাদের সব গোপন দরজা খুলে দিবে জাভিয়ানের জন্য। তানভি তখনও জানতো না যে সমুদ্রের বুকে কি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তার কাছে শুধু ছিল জাভিয়ানের চলে যাওয়ার বিষণ্ণতা। দ্বীপের আকাশে আজ নিরেট অন্ধকার। তানভি তার ঘরের জানালার পাশে মেঝেতে প্রাণহীন মূর্তির মতো বসেছিল। জাভিয়ানকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর থেকে তার হৃদস্পন্দন যেন থেমে গেছে। সে ভাবছিল জাভিয়ান হয়তো এখন অভিমানে নীল হয়ে মাঝ সমুদ্রে তার জাহাজে বসে আছে, কিংবা মেক্সিকোর পথে পা বাড়িয়েছে। সে জানতো না কয়েক ঘন্টা আগে ওই শান্ত সমুদ্রের বুকে এক লেলিহান নরক নেমে এসেছিল। হঠাৎ ঘরের ভারী কাঠের দরজাটা ক্যাসকের শব্দে খুলে গেল। কোনো আলো ছাড়াই ছায়ার মতো ঘরে ঢুকলো ভ্যালেরিয়া। তার পদশব্দে এক অদ্ভুত অস্থিরতা। তানভি মাথা তুলল না, শুধু অস্ফুট স্বরে বলল, এখন আর কি নিতে এসেছেন আপা? যা ছিল সব তো কেড়ে নিয়েছেন। জাভিয়ান তো চলে গেছে। ভ্যালেরিয়া কোনো ভূমিকা করলো না। সে তানভীর একদম সামনে এসে হাঁটু গেড়ে বসলো। অন্ধকারেও ভ্যালেরিয়ার চোখ দুটো প্রতিহিংসায় জ্বলজ্বল করছিল। ভ্যালেরিয়া গম্ভীর আর চাপা গলায় বলল, মেলস্ট্রম ওকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল। মেলস্ট্রম জাভিয়ানের জাহাজে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। কথাটা শোনা মাত্রই তানভীর সারা শরীর পাথর হয়ে গেল। তার কান ঝাঁঝা করতে লাগলো। সে বড় বড় চোখ করে ভ্যালেরিয়ার দিকে তাকালো, যেন তার কথাগুলো হজম করতে সময় লাগছে। তানভি ফিসফিস করে আতঙ্কে বলল, বিস্ফোরণ মানে? জাভিয়ানের জাহাজ? ভ্যালেরিয়া বলল, হ্যাঁ তানভি, পুরো জাহাজটা এখন সমুদ্রের তলায় ছাই হয়ে গেছে। মেলস্ট্রম চেয়েছিল জাভিয়ান যেন কোনোদিন মেক্সিকোতে ফিরতে না পারে। ও তোমাকে বলেছিল জাভিয়ানকে তাড়িয়ে দিতে, যাতে ও নিশ্চিন্তে ওকে মারতে পারে। ও তোমাকে ব্যবহার করেছে তানভি। তানভির ভেতরটা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। সে ভাবল সে জাভিয়ানকে বাঁচানোর জন্য মিথ্যে বলল, অথচ সেই মিথ্যেই জাভিয়ানকে মৃত্যুর মুখে ঠেলে দিল। এক অসহ্য যন্ত্রণায় সে ডুকরে কেঁদে উঠতে চাইল, কিন্তু ভ্যালেরিয়া শক্ত করে তানভীর মুখ চেপে ধরল। চুপ, একদম চিৎকার করবে না। মেলস্ট্রমের পাহারাদাররা বাহিরেই আছে। আর শোনো, সব এখানেই শেষ নয়। মেলস্ট্রম যা চেয়েছিল তা হয়নি। জাভিয়ান এর চেয়েও চালাক। জাহাজটা বিস্ফোরিত হওয়ার ঠিক কয়েক মিনিট আগে ও হেলিকপ্টারে করে ওখান থেকে সরে গেছে। জাভিয়ান বেঁচে আছে তানভি, ও মরেনি। তানভীর চোখে মুহূর্তে প্রাণের সঞ্চার হলো। হাহাকারের মাঝখানে এই খবরটা যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো আছড়ে পড়ল। সে ভ্যালেরিয়ার হাত দুটো খপ করে ধরে ফেলল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সত্যি বলছো আপা? তুমি মিথ্যে বলছো না তো? ও ও বেঁচে আছে? ভ্যালেরিয়া বলল, মেলস্ট্রমের রাডারে ওর হেলিকপ্টার ধরা পড়েছে। জাভিয়ান বেঁচে আছে, এবং ও এখন আরো ভয়ঙ্কর। মেলস্ট্রম আসলে জাভিয়ানকে মারতে চায়নি তানভি। সে আমাদের দুজনের আবেগ নিয়েই খেলেছে। আমি জাভিয়ানকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমার ভাই যে কাজ করেছে, তারপর ওর প্রতি আমার আর কোনো মায়া নেই। ভ্যালেরিয়া তানভীর চোখের দিকে তাকিয়ে এক কঠিন প্রতিজ্ঞা করল। তার কণ্ঠে তখন কোনো ঈর্ষা নেই, আছে কেবল বিদ্রোহের সুর। মেলস্ট্রম ভেবেছে ও এই দ্বীপের একচ্ছত্র সম্রাট, কিন্তু ও জানে না ওর দুর্গের দেওয়াল ভেতর থেকে ভেঙে পড়েছে। আমি তোমাকে এখান থেকে বের করে দেবো তানভি। আমি আর ওর অনুগত বোন নই, আমি এখন ওর ধ্বংসের ছায়া। পরের দিন রাতে দ্বীপের ওপর আজ মেঘলা আকাশ। চাঁদের আলো যেন মেলস্ট্রমের পাপ ঢাকাতে আজ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। প্রাসাদের ভিতর পাহারাদারদের কড়া পাহারা, কিন্তু তাদের কেউই জানতো না যে ভেতরে ভেতরে মেলস্ট্রমের নিজের বোনই এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল বুনেছে। ভ্যালেরিয়া সব আয়োজন সেরে রেখেছিল। মাঝরাতে সে তানভীর ঘরে ঢুকলো। দুজনের মুখেই তখন বিশেষ ধরনের অক্সিজেন মাস্ক। ভ্যালেরিয়ার হাতে একটি ছোট ডিভাইস। ভ্যালেরিয়া ফিসফিস করে বলল, তানভি তৈরি হও। আমি এসি ভেন্টিলেটর দিয়ে পুরো প্রাসাদে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউরোটক্সিন গ্যাস ছড়িয়ে দিয়েছি। আগামী 5 মিনিটের মধ্যে মেলস্ট্রমের সব পাহারাদার গভীর ঘুমে তলিয়ে যাবে। আমাদের হাতে সময় খুব কম। প্রাসাদের ভেতর তখন এক অদ্ভুত ছমছমে পরিবেশ। সিলিংয়ের ভেন্টিলেটর থেকে বের হয় সেই নীলচে বিষাক্ত গ্যাস পুরো করিডোরে কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে। দেওয়ালে হেলান দিয়ে পাহারাদাররা একে একে ঢলে পড়ছে, যেন কোনো অদৃশ্য জাদুকর তাদের প্রাণ কেড়ে নিচ্ছে। ভ্যালেরিয়া তানভি নিঃশব্দে ছাদের দিকে এগোচ্ছিল। তানভির চোখে মুখে আতঙ্ক। সে বারবার পেছনে তাকাচ্ছিল।
হঠাৎ করিডোরের বাঁক ঘুরতেই তাদের সামনে এসে দাঁড়ালো মেলস্টোমের দুই ব্যক্তিগত দেহরক্ষী। তারা মাস্ক পরে থাকায় গ্যাসের হাত থেকে বেঁচে গিয়েছিল, তাদের হাতে চকচকে স্বয়ংক্রিয় রাইফেল। রক্ষী তখন বলল, মিস ভ্যালেরিয়া, আপনি এখানে কি করছেন, আর এই মেয়েটিকে নিয়ে? কথা শেষ করার আগে ভ্যালেরিয়া বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল। তানভি স্রেফ স্তব্ধ হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। সে কোনোদিন কল্পনাও করতে পারেনি যে এই শান্ত সুন্দরী ভ্যালেরিয়া এত ভয়ঙ্কর হতে পারে। ভ্যালেরিয়া প্রথমে এক রক্ষীর রাইফেলের নলের উপর লাথি মেরে সেটাকে নিচের দিকে নামিয়ে দিল এবং চোখের পলকে নিজের বুট থেকে একটা ছোট ড্রাগার বের করে তার কাঁধে গেঁথে দিল। অন্য রক্ষীটি গুলি চালাতে উদ্যত হতেই ভ্যালেরিয়া নিচু হয়ে এক ঘূর্ণি লাথি মারল তার পায়ে। রক্ষীটি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়তে ভ্যালেরিয়া তার মাথাটা দেওয়ালে সজোরে ঠুকে দিল। পুরো লড়াইটা শেষ হতে সময় লাগলো মাত্র 30 সেকেন্ড। করিডোরে এখন দুই রক্ষী নিথর হয়ে পড়ে আছে। ভ্যালেরিয়া খুব স্বাভাবিক ভঙ্গিতে তার অবিন্যস্ত চুলগুলো ঠিক করলো, যেন সে কোনো লড়াই নয় বরং একটা ছোটখাটো ব্যায়াম শেষ করলো। তানভি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপা, আপনি আপনি তো এভাবে লড়াই করতে পারেন? আমি তো ভাবতেও পারিনি আপনি এত শক্তি রাখেন। তানভি চোখে বিস্ময় আর মুগ্ধতা। সে দেখছিল ভ্যালেরিয়ার প্রতিটি মুভমেন্ট ছিল একদম নিখুঁত, কোনো পেশাদার খুনিও বোধহয় এতটা ক্ষিপ্ত হতে পারত না। ভ্যালেরিয়া ম্লান হেসে বলল, মেলস্ট্রমের বোন হতে গেলে শুধু হাবিজাত থাকলে চলে না তানবি, আত্মরক্ষার কৌশলটাও রপ্তে থাকতে হয়। জাভিয়ানকে পেতে চাইলে তোকে শুধু সাহসী হলে চলবে না, শিখতে হবে কিভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। চল, সময় ফুরিয়ে আসছে। অবশেষে তারা ছাদের একদম কিনারে এসে দাঁড়ালো। সামনে সেই বিশাল সুইচ পাইপ, যে অন্ধকারের অতলে নেমে গেছে, নিচে সমুদ্রের গর্জনে কান পাতা দেয়। বিশাল ওই উচ্চতার পাইপটার দিকে তাকাতেই তানবীর মাথা ঘুরে উঠল। তার দীর্ঘদিনের পুরোনো ব্যাধি একরোফোবিয়া, উচ্চতা ভীতি তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। তানভি থরথর কাঁপা গলায় পিছিয়ে গিয়ে বলল, আপা, আমি পারবো না, আমার খুব ভয় হচ্ছে, মাথা ঘুরছে, আমি এই উঁচুতে থেকে নিচে তাকাতে পারছি না। তানভি দেওয়ালে পিঠ থেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার পা যেন অবশ হয়ে আসছে। মেহেলিরা তানভির সামনে এসে দাঁড়ালো, তার চোখে তখন এক কঠোর কাঠিন্য। সে তানভি দুই কাঁধ শক্ত করে ধরল। শোন তানভি, জাভেনের প্রতি তোর ভালোবাসা কি তোর এই সাধারণ একটি ফোবিয়ার চেয়েও কম? জাভিয়ান যদি তোকে ভালোবেসে নিজের শরীরটা কসাইয়ের মতো খুবলে তোর নাম লিখতে পারে, তোকে বাঁচাতে এত কিছু করতে পারে, তবে তুই তার কাছে পৌঁছানোর জন্য সামান্য উচ্চতাকে জয় করতে পারবি না? আজ প্রমাণ কর কোনটার জোর বেশি, তোর ভালোবাসা নাকি তোর এই ফোবিয়া? ভ্যালেরিয়ার কথাগুলো চাবুকের মতো তানভীর কানে বাজলেও তানভী চোখ বন্ধ করে জাভেনের সেই রক্তাক্ত ঘাড় আর তার সেই আকুল দৃষ্টির দিক কথা ভাবল। ভ্যালেরিয়া পাইপটার সামনে দাঁড়িয়ে তানভীর থরথর করে কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তানভীর চোখে তখন ছাদ থেকে নিচে তাকানোর আতঙ্কে অন্ধকার নেমে আসছে। ভ্যালেরিয়া অত্যন্ত শান্ত কিন্তু ধীর গলায় বলল, শোন তানভি, নিচে তাকাবি না। যখন নিচে তাকাবি তখন উচ্চতা তোকে গিলে খেতে চাইবে। তোর চোখ থাকবে শুধু আমার ওপর আর তোর এই হাত দুটোর উপর। মনে রাখবি, এই পাইপটা এখন তোর আর জ্যাভিয়ানের মধ্যখানের একমাত্র সেতু। ভ্যালেরিয়া তানভিকে পাইপ ধরা সঠিক কায়দা শিখিয়ে দিতে লাগলো। দুই হাত দিয়ে পাইপটা জাপটে ধরবি না, বরং হুকের মতো করে আটকে রাখবি। শরীরের সব ভার হাতের ওপর দিবি না, তোর পায়ের উপর ভরসা রাখবি। পাইপের গায়ে পা দিয়ে চাপ দিবি আর হাত দিয়ে শুধু ব্যালেন্স করবি। প্রতিটা ইঞ্চিতে তুই যখন নিচে নামবি মনে করবি তুই জাভেনের বুকের আরও কাছে যাচ্ছিস। তানভি কাঁপছিল। ভ্যালেরিয়া তখন তানভির কপালে নিজের কপাল ঠেকালো। একবার ভাব তানভি, জাভিয়ান যদি এখন এই নিচে দাঁড়িয়ে হাত বাড়িয়ে থাকতো, তুই কি ঝাঁপ যেতিস না? আজ ভাব, ওই অন্ধকারের শেষে ওই দাঁড়িয়ে আছে। তোর অ্যাক্রোফোবিয়া বড় নাকি জাভেনের প্রতি ওই পাগলামিটা বড়? আজ প্রমাণ কর যে তুই শুধু জাভেনের ভালোবাসা নোস, তুই তার যোগ্য জীবন সঙ্গিনী। ভ্যালেরিয়ার কথাগুলো যেন তানভীর কানে মন্ত্রের মতো কাজ করলো। সে চোখ বন্ধ করে একবার জাভেনের সেই বিধ্বস্ত চেহারার কথা ভাবলো, যে জাভিয়ান তার জন্য নিজেকে শেষ করে দিচ্ছে। তানভীর দাঁতে দাঁত চেপে বলল, আমি পারবো আপা, জাভেনের জন্য আমি এই নরক থেকে নিচে ঝাঁপ দিতেও রাজি। তানভীর ভ্যালেরিয়ার শেখানো কায়দায় পাইপটা ধরল। যখন সে প্রথম পা বাড়ালো তার পৃথিবীটা দুলছিল, কিন্তু সে আর নিচে তাকালো না। সে মনে মনে জাভের নাম জপতে জপতে নিচে নামতে শুরু করলো। ভ্যালেরিয়া তার ঠিক ওপরে থেকেই তাকে গাইড করতে লাগলো। অবশেষে তারা সেই নিচের ছাদটাতে পৌঁছালো। তানভি যখন শক্ত জমিতে পা রাখলো, তার বুকটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু তার ঠোঁটের কোণে তখন এক বিজয়ী হাসি। সে আজ তার জীবনের সবচেয়ে বড় ভয়কে জয় করেছে শুধু একজনের জন্য। ভ্যালেরিয়া তানভীর পিঠ চাপড়ে বলল, সাবাস, এবার ওই তারটা ধরে স্লাইডিং করতে হবে, তৈরি তো?
তানভি মাথা নাড়ল। সে এখন আর সেই দুর্বল তানভি নেই। ভালোবাসার টানে সে এখন যে কোনো অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। কিন্তু বিশ্রামের সময় নেই। ভ্যালেরিয়া তাকে হিড়হিড় করে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে, যেখানে একটি বিশালাকার লোহার আংটার সাথে মোটা স্টিলের কেবল বা তার বাঁধা। এই তারটি অন্ধকার চিরে সোজা চলে গেছে কয়েকশো ফুট দূরে সমুদ্রের তীরে অবস্থিত সেই নির্জন ওয়াচ টাওয়ারের নিচে। সমুদ্রের কালো জলরাশি পাগলের মতো গর্জন করছে। ছাদ থেকে টাওয়ারের এই দূরত্ব দেখে তানভীর বুকটা আবারও কেঁপে উঠল। ভ্যালেরিয়া বলল, তৈরি হ তানভি, এটাই আমাদের শেষ বাধা। এই স্লাইডিং হুকটা তৈরি শক্ত করে ধর। আমি আগে নামবো, তারপর তুই। মাঝপথে হাত ফসকালে কিন্তু সরাসরি সমুদ্রের পাথরে আছড়ে পড়বি। ভ্যালেরি একটি মেটাল স্লাইডার তারে আটকে দিল এবং এক মুহূর্তে দ্বিধা ছাড়াই ঝড়ের বেগে স্লাইড করে নিচে নেমে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সে টাওয়ারে পৌঁছে ইশারায় তানভিকে ডাকলো। তানভি তারের উপর হুকটা রাখলো। তার হাত দুটো ঘামছে, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। নিচে তাকালে মনে হচ্ছে এক বিশাল অন্ধকার গহ্বর তাকে গিলে নিতে মুখিয়ে আছে। অ্যাক্রোফোবিয়া যেন তার শিরায় শিরায় বিষ ঢেলে দিচ্ছে। তানভি নিজের মনেই বিড়বিড় করে বলল, আমি পারবো না, আমি পারবো না জাভিয়ান। ঠিক তখনই তার কানে বাজলো ভ্যালেরিয়ার সেই কথা, তোর ফোবিয়া তোর কাছে ইম্পর্টেন্ট নাকি জাভিয়ান? তানভি চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। সে কল্পনা করলো জাভিনের সেই ক্লান্ত মুখ, সেই না ঘুমানো চোখের কালিমা। যে মানুষটার তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করে আজ নিঃস্ব, তার কাছে পৌঁছাতে এতটুকু ঝুঁকি সে নিতে পারবে না। তানভি স্লাইডারটা দুই হাতে শক্ত করে জাপটে ধরল এবং ছাদের কিনারা থেকে শূন্যে নিজেকে ছেড়ে দিল। তানভি চিৎকার করে উঠল, আ! বাতাসের ঝাপটায় তার শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। তীব্র বেগে সে নিচের দিকে ধাবিত হচ্ছে। স্টিলের তার আর হুকের ঘর্ষণে আগুনের ফুলকি বের হচ্ছে। মনে হচ্ছে যেন সে মহাকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে। নিচে সমুদ্রের গর্জন আর বাতাসের শোষ শব্দে সে দিশেহারা। কিন্তু তার হাত দুটো ইস্পাতের মতো শক্ত করে ধরে রেখেছে। ঠিক যখন সে টাওয়ারের কাছে পৌঁছালো, ভ্যালেরিয়া তাকে লুফে নিল। দুজনেই নরম করে টাওয়ারের কাঠের পাতাটনের উপর পড়ল। তানভির চোখে তখন জয়ের অশ্রু। সে পেরেছে, সে তার ভয়কে কবর দিয়েছে। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। ঠিক সেই মুহূর্তে পুরো দ্বীপের সার্চলাইটগুলো জ্বলে উঠল। প্রাসাদের ভেতর থেকে মেলস্ট্রমের গগনবিদারী গর্জন ভেসে এলো। মেলস্ট্রম, ওদের ধর, কেউ যেন দ্বীপ থেকে বের হতে না পারে। ভ্যালেরিয়া তখন বলল, সর্বনাশ, মেলস্ট্রম জেগে গেছে। তানভি, জলদি নিচে নাম, বোট রেডি আছে। তারা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। আর পেছনে শোনা গেল মেলস্ট্রমের ব্যক্তিগত বাহিনীর ভারী বুটের শব্দ আর অস্ত্রের ঝনঝনানি। সার্চলাইটের তীব্র আলোয় যখন সমুদ্রের উপরিভাগ দিনের মতো ফর্সা হয়ে উঠল, তখনই শুরু হলো সেই বিভীষিকাময় ধাওয়া। ভ্যালেরিয়া স্পিডবোটের লিভার সর্বোচ্চ টেনে দিয়েছে। বোটটি ঢেউয়ের ওপর দিয়ে উন্মত্তের মতো লাফিয়ে এগোচ্ছে। পেছনে মেলস্ট্রমের তিনটি অত্যাধুনিক গানবোট আর মাথার উপর একটি হেলিকপ্টার নরকের মতো গর্জন করছে। মেলস্ট্রম হেলিকপ্টারের লাউড স্পিকারে গর্জন করে বলল, থামা বোট ভ্যালেরিয়া, শয়তানি বন্ধ কর। তোর এই সমুদ্রের কোথাও লুকানোর জায়গা পাবি না। বুলেটের বৃষ্টি আছড়ে পড়ছে পানির উপর। তানভি বোটের মেঝেতে শুয়ে মাথা নিচু করে আছে। তার কানে বাতাসের শোষো আর রাইফেলের গুলির আওয়াজ। মেলস্ট্রম নিজেই গানবোট থেকে গুলিবর্ষণ করছে। তার নিশানা ছিল বোটের ইঞ্জিন। তানভি আতঙ্কে চিৎকার করে বলল, আপা, ওরা একদম কাছে চলে এসেছে। আর তো কোনো পথ নেই। এবার কি হবে? ভ্যালেরিয়া দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং ঘুরে এক নির্দিষ্ট স্থানাঙ্কের দিকে এগোতে লাগলো। তার চোখে কোনো ভয় নেই, আছে এক অকুতোভয় সংকল্প। ভ্যালেরিয়া বলল, তানভি, জীবন আর মৃত্যুর ব্যবধান এখন মাত্র কয়েক সেকেন্ড। আমি যখন বলবো তুই কোনো চিন্তা না করে শুধু আমার হাত ধরে সাগরে ঝাঁপ দিবি। মনে রাখবি, এই নোনা জলই আজ আমাদের বাঁচাবে। গানবোটগুলো তাদের বোটকে প্রায় ঘিরে ফেলেছে। সার্চলাইটের আলোয় তাদের চারপাশটা এখন মরণফাঁদ। মেলস্ট্রম নিশ্চিত ছিল তারা এখন ধরা পড়বে। ভ্যালেরিয়া বলল, এখন ঝাঁপ দে তানভি। বোটের গতি না কমিয়ে ভ্যালেরিয়া তানভির হাত শক্ত করে ধরল এবং দুজন একসাথে সমুদ্রের অতল কালো জলের বুকে ঝাঁপ দিল। পিছনে চালকহীন বোটটি তীব্র বেগে চলতে চলতে মেলস্ট্রমের একটি গানবোটের সাথে ধাক্কা খেয়ে বিশাল এক অগ্নিকাণ্ড ঘটালো। মেলস্ট্রম চিৎকার করে উঠল, না, ওদের পানি থেকে তোলো, ওরা যেন ডুবে না মরে। কিন্তু পানির নিচে তখন এক অন্য জগৎ। তানভি যখন নোনা পানির চাপে দম হারিয়ে ফেলছিল, ঠিক তখনই ভ্যালেরিয়া তাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে গেল, যেখানে অন্ধকারের মাঝে আবছা নীল আলো জ্বলছিল। একটি ছোট সাবমেরিন আগে থেকেই সেখানে সাইলেন্ট মোডে অপেক্ষা করছিল। ভ্যালেরিয়া দ্রুত তানভিকে নিয়ে সাবমেরিনের এয়ারলক হ্যাচ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরটা ছিল শুকনো আর অদ্ভুতভাবে শান্ত। দরজা বন্ধ হতেই তানভি বুক ভরে অক্সিজেন নিল আর মুখ দিয়ে পানি উগড়ে দিল। তানভি হাঁপাতে হাঁপাতে বলল,
আমরা আমরা কোথায়? ওরা আমাদের খুঁজে পাবে না। ভ্যালেরিয়া কন্ট্রোল প্যানেলের সুইচ চেপে সাবমেরিনটিকে আরো গভীরে নিয়ে যেতে যেতে হাসল আর বলল, মেলস্ট্রম এখন ওপরের পানি তোলপাড় করবে, কিন্তু ও ভাবতেও পারবে না যে আমরা পানির নিচ দিয়ে ওর সীমানা পার হয়ে যাচ্ছি। এই সাবমেরিন রাডার প্রুফ। মেলস্ট্রম এখন শুধু আমাদের লাশের খোঁজ করবে। তানভি সাবমেরিনের কাছ দিয়ে সমুদ্রের ওপরে সেই হালকা হয়ে আসা সার্চলাইটের আলোগুলোর দিকে তাকালো। সে আজ তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়েছে। সে জানে না সামনে কি আছে, কিন্তু সে জানে এই অতল জলরাশি ভেদ করে সে এখন তার জাভিনের কাছে যাচ্ছে।